1868 সালের 1 এপ্রিল ব্রিটিশ শাসিত কলকাতা তখন ভারতের রাজধানী। শহরটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। তবে এই শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা তখনও আধুনিক অর্থে গড়ে ওঠেনি। হত্যাকাণ্ড ঘটত, কিন্তু সেগুলোর বেশিরভাগই ছিল রাজনৈতিক সংঘর্ষ, গোষ্ঠী দ্বন্দ্ব বা ব্যক্তিগত বিবাদের জের। তদন্তের পদ্ধতিও ছিল সীমিত। ফরেনসিক বিজ্ঞান, অপরাধ স্থল সংরক্ষণ কিংবা গোয়েন্দা তদন্ত, এসবের তেমন কোনো কাঠামো তখনও তৈরি হয়নি। ঠিক এমন সময় কলকাতার আন স্ট্রিটে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা শুধু শহরের মানুষকেই আতঙ্কিত করেনি, বরং ব্রিটিশ প্রশাসনকেও বাধ্য করেছিল পুলিশের তদন্ত পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে। ইতিহাসে এই ঘটনাই রোজ ব্রাউন হত্যা মামলা বা আন স্ট্রিট মার্ডার কেস নামে পরিচিত। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সেদিন ভোরে নিয়মিত টহলে ছিলেন এক হাবিলদার। ট্রিনিটি চার্চের পাশ দিয়ে যাওয়ার সময় দূরে ফুটপাতে একজন নারীকে পড়ে থাকতে দেখেন। প্রথমে তার মনে হয়েছিল হয়তো কোনো অসুস্থ নারী অজ্ঞান হয়ে পড়ে আছেন, কিন্তু কাছে যেতেই দেখা যায় চারদিকে রক্ত ছড়িয়ে আছে। নারীর গলা প্রায় কান পর্যন্ত কাটা। দৃশ্যটি এতটাই বিভৎস ছিল যে তিনি দ্রুত আরেকজন কনস্টেবলকে পাহারায় রেখে থানায় খবর দিতে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় মৃতা বয়সে তরুণী এবং অত্যন্ত পরিপাটি পোশাক পরা। তার পরনে ছিল দামি শাড়ি, গলায় গভীর ক্ষতচিহ্ন দেখে তদন্তকারীরা বুঝতে পারেন ধারালো অস্ত্র দিয়ে এক কোপেই শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে। মৃতদেহের অবস্থাও ছিল তাৎপর্যপূর্ণ। ডান হাত কানের কাছে, বাম হাত শরীরের নিচে চাপা। এতে তাদের ধারণা হয় হামলার সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করেছিলেন। সম্ভবত আততায়ীর হাত থেকে পালানোর সময় পেছন থেকে গলায় কোপ মারা হয়েছিল। তদন্তের শুরুতেই আরেকটি বিষয় পুলিশকে বিস্মিত করে। মৃতার কানে সোনার দুল, গলায় মূল্যবান হার, হাতে আংটি, সবকিছুই অক্ষত ছিল। যদি ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হতো তাহলে এসব গয়না নিশ্চয়ই নিয়ে যাওয়া হতো। অর্থাৎ এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যার উদ্দেশ্য ছিল মানুষটিকে হত্যা করা, লুটপাট নয়। কিন্তু তদন্তের সবচেয়ে বড় বাধা ছিল অন্য জায়গায়। পুলিশ জানতই না নিহত নারীটি কে। তার পরিচয় ছাড়া তদন্ত এগোনো প্রায় অসম্ভব। শহরের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়, নিখোঁজ ব্যক্তিদের তালিকা মিলিয়ে দেখা হয়, আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু কেউ তাকে শনাক্ত করতে পারেনি। এদিকে প্রতিদিন সংবাদপত্রে এই হত্যাকাণ্ডের খবর বড় শিরোনামে প্রকাশিত হতে থাকে। কলকাতার অফিস, আদালত, ঘাট, বাজার, আড্ডা, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই রহস্যময় খুন। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, ব্রিটিশ ভারতের রাজধানীর রাজপথে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটল, অথচ পুলিশ খুনির পরিচয়ই বের করতে পারছে না। সংবাদপত্রগুলো পুলিশের তীব্র সমালোচনা শুরু করে। ব্রিটিশ প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে। এমনকি খুনির সন্ধান দিতে পারলে 100 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়, যা সে সময় ছিল বড় অঙ্কের অর্থ। কিন্তু তবুও কোনো সূত্র মিলছিল না। মৃতদেহ তখন মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি পচতে শুরু করে। সময় ফুরিয়ে আসছিল। এমন অবস্থায় তদন্তকারীরা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। মৃতদেহের ছবি তোলা হয় এবং সেই ছবি সংবাদপত্রে প্রকাশ করা হয়। শহরের বিভিন্ন জায়গায়ও ছবিটি ছড়িয়ে দেওয়া হয়। ভারতে সম্ভবত এই প্রথম কোনো হত্যাকাণ্ডের তদন্তে মৃতদেহের আলোকচিত্রকে প্রমাণ ও শনাক্তকরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই সিদ্ধান্তই তদন্তে প্রথম বড় অগ্রগতি এনে দেয়। 8 এপ্রিল বউবাজারের 100 নম্বর বৈঠকখানা রোডের বাসিন্দা মিস্টার হ্যারিসকে ছবিটি দেখানো হলে তিনি জানান এই নারী তার বাড়ির ভাড়াটিয়া। এরপর তদন্তে জানা যায় নিহতের নাম রোজ ব্রাউন। তিনি মিসেস অ্যান্ড্রু নামেও পরিচিত ছিলেন। স্বামী মারা যাওয়ার পর কলকাতায় বসবাস করছিলেন। তিনি মূলত মাদ্রাজ অঞ্চলের বাসিন্দা হলেও কলকাতায় রোমান ক্যাথলিক সম্প্রদায়ের সদস্য হিসাবে জীবনযাপন করতেন।
পুলিশ এরপর তার ভাড়া করা ঘরে যায়। দরজার বাইরে থেকে তালা দেওয়া থাকলেও ভেতরে বিশেষ কিছু পাওয়া যায়নি। তবে একটি মধ্যবয়সী ব্যক্তির ছবি উদ্ধার হয়। সেই ব্যক্তির নাম ছিল কিংসলি। জানা যায় তিনি রেলওয়ের একজন কর্মকর্তা এবং একসময় রোজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তদন্তের মাঝেই টহল দেওয়া সেই হাবিলদার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান হত্যার আগের রাতে রোজকে একজন ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে ওই এলাকায় ঢুকতে দেখেছিলেন। সেই ব্যক্তির নাম মাধবচন্দ্র দত্ত। বউবাজারের পরিচিত ব্যবসায়ী হলেও পুলিশের কাছে তার ভাবমূর্তি খুব ভালো ছিল না। ফলে তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নতুন তথ্য। মাধব জানান জিগজ্যাগ লেনে থাকাকালীন তার সঙ্গে রোজের পরিচয় হয়। বাড়ির মালিক রোজারিও পুলিশকে জানায় রোজ প্রথম যখন সেখানে উঠেছিলেন তখন তার সঙ্গে তেমন কোনো আসবাবপত্র ছিল না, কিছু গয়না বন্ধক রাখা হয়েছিল। মাধবী প্রথম মাসের বাড়ি ভাড়া পরিশোধ করেছিলেন। পরে রোজ নিজেই টাকা দিয়ে সেই বন্ধক রাখা গয়নাগুলো ছাড়িয়ে নেন। রোজ নাকি মাধবকে প্রায় বলতেন কিংসলি তাকে খুঁজে বেড়াচ্ছেন, একবার খুঁজে পেলে হয় রেল লাইনে ফেলে দেবে, নয়তো চলন্ত ট্রেন থেকে ঠেলে হত্যা করবে। এই বক্তব্য তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুলিশের পর কিংসলিকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রোজের কিছু কাপড়, একটি রক্ত মাখা শার্ট এবং দুটি চাবি। এর মধ্যে একটি ছিল রোজের ঘরের। কিংসলি দাবি করেন রক্তের দাগের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য অন্য এক নারী আহত হওয়ায় সেই রক্ত কাপড়ে লেগেছিল, কিন্তু পুলিশ তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। অন্যদিকে মাধবচন্দ্র দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে পাওয়া যায় রোজের ঘরের আরেকটি চাবি, বিপুল পরিমাণ টাকা এবং মূল্যবান গয়না। ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রুমাল ও নাবিকদের ব্যবহৃত বিশেষ ধরনের একটি ছুরি। আরো জানা যায় মাধবের দোকানে এমন ছুরি বিক্রি হতো এবং তল্লাশির সময় একটি ছুরি খুঁজে পাওয়া যায়নি। মামলা চলাকালে এক পর্যায়ে মাধব নিজেই পুলিশের কাছে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেন। তিনি জানান 31 মার্চ সন্ধ্যায় রোজ তার সঙ্গে বের হয়েছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে রোজ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং একটু বাইরে বের হতে চেয়েছিলেন। তারা বাজার ঘুরে রাতের দিকে সেন্ট জেভিয়ার্স চ্যাপেলের কাছে পৌঁছান। তখন হঠাৎ কিংসলিকে দেখতে পান। রোজ ভয় পেয়ে যান। কিংসলি তার সঙ্গে কথা বলতে শুরু করলে সুযোগ বুঝে মাধব সেখান থেকে সরে যান। এরপর আর কখনো রোজকে জীবিত দেখেননি। এই বক্তব্য যেমন কিংসলির বিরুদ্ধে সন্দেহ বাড়ায়, তেমনি মাধবকেও পুরোপুরি সন্দেহ মুক্ত করতে পারেনি, কারণ তার কাছ থেকেও গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গিয়েছিল। ফলে তদন্তকারীরা দুইজনকেই প্রধান সন্দেহভাজন হিসাবে বিবেচনা করেন। এ সময় কলকাতা পুলিশের ওপর জনমতের চাপ এতটাই বেড়ে যায় যে তৎকালীন পুলিশ কমিশনার স্যার স্টুয়ার্ট স্ট্যান্ডার্স হক বুঝতে পারেন সাধারণ থানাভিত্তিক তদন্তে এই রহস্যের সমাধান সম্ভব নয়। তিনি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দেন। এই দলের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা রিচার্ড রিড। তার সঙ্গে কাজ করেন কয়েকজন দক্ষ ভারতীয় পুলিশ কর্মকর্তা। এই বিশেষ তদন্ত দলই পরবর্তীকালে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উপমহাদেশে আধুনিক গোয়েন্দা পুলিশের সূচনা হিসাবে এই ঘটনাকে আজও ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলকে হিসাবে ধরা হয়। শুধু তাই নয়, মৃতদেহের ছবি ব্যবহার, সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ এবং সন্দেহভাজনদের গতিবিধি পুনর্গঠনের মতো আধুনিক তদন্ত কৌশলও এই মামলার মাধ্যমে গুরুত্ব পেতে শুরু করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এত সব প্রচেষ্টা সত্ত্বেও তদন্ত শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কিংসলি ও মাধব দুজনের বিরুদ্ধেই সন্দেহ ছিল প্রবল, কিন্তু আদালতে দোষ প্রমাণের মতো অকাট্য ফরেন্সিক বা প্রত্যক্ষ সাক্ষ্য পাওয়া যায়নি। ফলে 1868 সালের নভেম্বর মাসে মামলাটি কার্যত অমীমাংসিত অবস্থায় বন্ধ করে দেওয়া হয়। রোজ ব্রাউনের হত্যাকাণ্ডের আরেকটি সামাজিক দিকও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তে জানা যায় তিনি যৌন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এই তথ্য প্রকাশের পর জনমতের একটি বড় অংশের সহানুভূতি কমে যায়। শুরুতে যে হত্যাকাণ্ডে গোটা শহর উত্তাল হয়েছিল, পরে অনেকে এটিকে গুরুত্বহীন করে দেখতে শুরু করেন, যেন তার পেশায় বিচার পাওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।